আসসালামু আলাইকুম। আমি এএসএম আরাফাত ফেরদৌস, পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে। তো আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো যে আমরা কীভাবে আমাদের মুখস্থ বিদ্যাকে বাড়াতে পারি, অথবা আমাদের মুখস্থ করার যে অ্যাবিলিটিটা আছে এটা কীভাবে বাড়াতে পারি। আমাদের একাডেমিক লাইফ বলো অথবা অ্যাডমিশন লাইফ, এই দুই জায়গাতেই কিন্তু আমাদের মুখস্থ বিদ্যাকে আমরা যতটুকু গুরুত্ব দিই তার থেকে কিন্তু মুখস্থ বিদ্যার গুরুত্ব আরও অনেক বেশি। কয়েকটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। বায়োলজির ক্ষেত্রে পুরোটাই আমার মুখস্থ বিদ্যা। কেমিস্ট্রির ক্ষেত্রে আমার 60% ইনফো মুখস্থ রাখা লাগে, 40% ইনফো আমার বোঝা লাগে, যেগুলো আসলে আমার ম্যাথ। ফিজিক্সের ক্ষেত্রে আমাদের প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি থাকা লাগে বা প্রবলেম সলভ করতে হয়, বাট এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদেরকে ইকুয়েশন বা সূত্রগুলো মুখস্থ রাখতে হয়। গণিতের ক্ষেত্রেও আমাদের বিশাল পরিমাণে সূত্র বা ইকুয়েশন মুখস্থ রাখতে হয়। পাশাপাশি কিছু ম্যাথের ক্ষেত্রে আমাদের প্রথম কয়েকটা ধাপ মনে রাখতে হয় যেন আমরা ম্যাথটাকে সুন্দরভাবে মিলাইতে পারি। যখন আমরা ইংলিশে আসব, ইংলিশের গ্রামাটিক্যাল পার্ট, যেটা আমরা সাধারণত বুঝি যে এটা আমাদেরকে বুঝে বুঝে অ্যান্সার করতে হয়, এই বুঝে বুঝে অ্যান্সার করার ক্ষেত্রেও তোমাকে এর রুলসগুলো খেয়াল রাখতে হবে। পাশাপাশি ইংলিশের ভোকাবুলারি পার্টটুকু তো পুরোটাই মুখস্থ বিদ্যা। বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রেও তুমি যদি বেশ কিছু এমসিকিউ পারতে চাও, তোমাকেও বাংলা গদ্য বলো বা পদ্য বলো অথবা সহপাঠ বলো অথবা এর বইয়ের ভিতরে যা যা আছে এরকম অনেক কিছু আসলে মুখস্থ রাখতে হয়। এছাড়া বাংলা সেকেন্ড পেপারের যে ব্যাকরণ পার্টটুকু আছে এখানেও অনেক কিছু মুখস্থ রাখতে হয়। বাংলা সেকেন্ড পেপারের যে রিটেন পার্টটুকু আছে এখানেও যদি তুমি ভালো মার্ক তুলতে চাও তাহলে তোমাকে বেশ কিছু সুন্দর সুন্দর লাইন বা সুন্দর সুন্দর প্যারাগ্রাফ মুখস্থ রাখতে হয়। সো আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে প্রায় এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন লাইফ প্রায় পুরোটা জুড়েই মুখস্থ বিদ্যা আমাদের অনেক বেশি লাগবে। সো আমি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করতেছি। আমার স্কুল লাইফে যে মুখস্থ বিদ্যাটা ছিল ক্লাস 6-7-এ, সেই মুখস্থ বিদ্যা নিয়ে যদি আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতাম বা সেই মুখস্থ করার অ্যাবিলিটিটা নিয়ে আমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতাম তাহলে হয়তো আমি এত ভালো করতে পারতাম না। আমি গ্র্যাজুয়ালি বেশ কিছু টেকনিক আমার রিয়েল লাইফে ইউজ করে সেগুলো ফলাফল পাইছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার মুখস্থবিদ্যা আগের থেকে এখন অনেক অনেক বেশি বেটার। অ্যান্ড এই কারণে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আমার মেরিট পজিশন ছিল, ন্যাশনাল মেরিট পজিশন ছিল 140তম, বা ন্যাশনালি আমি 140th পজিশন পাইছিলাম। সো চলো আমরা ভিডিওটা শুরু করি যে কীভাবে আমরা আসলে আমাদের মুখস্থবিদ্যাটাকে বাড়াইতে পারি। অ্যান্ড এই টেকনিকগুলো আমি আমার নিজের লাইফে ইউজ করি, অ্যান্ড এখন আমি ইউজ করতেছি। সো প্রথম আমরা যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা আমি আমার মায়ের কাছ থেকে শিখছি যে তুমি যদি কোনো কিছু মুখস্থ করতে চাও তাহলে সেটা তোমাকে একটু শব্দ করে পড়তে হবে। আমি যখন ছোট ছিলাম ক্লাস 6-7 বা একদম শুরু থেকে, তখন আমি আসলে সব কিছু আমি মনে মনে পড়তাম। এখন আমি যখন মনে মনে পড়তাম তখন প্রায় সময় আমার মা আসে আমাকে একটু বকাবকি করতে, যে আরাফাত, এভাবে কি আসলে পড়া হয় বা এইভাবে কি আসলে মুখস্থ হয় নাকি, একটু শব্দ করে পড়। বাট তখন আমি আসলে আম্মুর কথায় খুব একটা গুরুত্ব দিতাম না। বাট পরে আমি যখন ক্লাস 9-এ আসলাম, যখন আসল পড়াশোনা একটু আধটু করে শুরু হলো, তখন দেখলাম যে আমি আসলে মনে মনে পড়ে খুব একটা কুলাইতে পারতেছি না, অথবা মুখস্থ যেটা আমার হচ্ছে সেটা খুব একটা স্যাটিসফ্যাক্টরি হচ্ছে না। সো তখন আমি আমার আম্মুর এই টেকনিকটা ফলো করলাম যে যখনই আমি মুখস্থ করতে যাব তখনই আমি একটু শব্দ করে পড়ব। এখন এই যে আমার শব্দ করে পড়াটা আছে এটা কেন বেশি এফেক্টিভ? সো আমরা যখন শব্দ করে পড়ি তখন কিন্তু আমাদের দুইটা সিস্টেম কাজ করে ব্রেনে। এক, তুমি চোখে দেখতেছো বইটার দিকে; দুই, যখন তুমি শব্দ করে পড়তেছো তোমার কান শুনতেছে। সো এই দুইটা সিস্টেম কাজ করার কারণে কিন্তু তোমার সেটা মুখস্থ করা বেশি ইজি হয়। কিন্তু আমরা যখন মনে মনে পড়ি তখন কিন্তু শুধু আমাদের চোখগুলো অ্যাক্টিভ থাকে, আমাদের কান কিন্তু কোনো কিছু শুনতে পায় না। এই কারণে কিন্তু মুখস্থটাও একটু টাইম লাগে, বা সেটা মুখস্থ হইলেও খুব একটা স্যাটিসফ্যাক্টরি হয় না। সো এই জন্য এখন থেকে যখনই কোনো কিছু মুখস্থ করতে যাবা তখন একটু শব্দ করে পড়বা। পাশাপাশি একটু শব্দ করে পড়লে আমাদের একটা সুবিধা হয়। কি সুবিধা? যে আমাদের মনটা ডাইভার্ট হয় না। আমরা যখন মনে মনে পড়ি তখন দেখবা যে তোমার মন আসলে ডাইভার্ট হয়। কখন তুমি মুখস্থ করতে করতে অথবা পড়তে পড়তে পাশের বাড়ির জরিনার কথা খেয়াল করতেছো, এটা আসলে তোমার খেয়াল হবে না, কিন্তু তোমার মন ওইদিকে চলে গেছে। কিন্তু যখন তুমি শব্দ করে পড়তেছো তখন কিন্তু তোমার মন ডাইভার্ট হয় না, হইলেও খুবই কম। সো এই জন্য অবশ্যই যদি মুখস্থ করতে চাও কোনো কিছু, অবশ্যই একটু শব্দ করে পড়বা, তাহলে তোমার কাছে মুখস্থ করাটা ইজি হবে। আর এখানে আমি একটা কথা বলে রাখি, আমার আম্মু কিন্তু তার স্কুল লাইফ এবং কলেজ লাইফ দুই জায়গাতেই ফার্স্ট গার্ল ছিলেন। পাশাপাশি আমার আম্মু আমাকে পেটে নিয়ে, এবং আমার তখন কিন্তু ভাইয়ের বয়স ছিল 5 বছর, আমাকে পেটে নিয়ে এবং তার সেই ছোট একটা ছেলে আনাস ফেরদৌস 5 বছরের সেই ছেলেকে নিয়ে কিন্তু আমার মা তার অনার্স কমপ্লিট করছেন। সো আম্মু, তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ আম্মু। তো যাই হোক, এখন আমরা সেকেন্ড পয়েন্টে আসি, যে আমাদের মুখস্থ করার টাইমে সেগুলো আমরা একটু লিখার ট্রাই করব।
অর্থাৎ যখন তুমি কোনো কিছু মুখস্থ করতেছো তখন তুমি সেগুলো একটু লিখবা। অ্যান্ড এই লেখা মানে কি নোট করে লেখা না, এই লেখা মানে হলো আমরা রাফে লিখব, অর্থাৎ রাফ খাতায় লিখবো বা রাফলি লিখবো। তুমি যখন অঙ্কের রাফ করো পরীক্ষার টাইমে তখন কি তুমি সেটা খুব সুন্দর করে লেখো না, তখন তুমি খালি তাড়াতাড়ি লেখো বুঝার মতন নিজের জন্য। সো তুমি নিজে বুঝতে পারো এইভাবে লিখবা অ্যান্ড ফার্স্ট লিখবা। অ্যান্ড এই টেকনিকটা বলতে গেলে আল্লাহর দুনিয়ার যতগুলা ফার্স্ট বয় ফার্স্ট গার্ল বা টপাররা আছে এরা সবাই ইউজ করে, অর্থাৎ তারা যখনই কোনো কিছু মুখস্থ করতে চায় তারা তখনই সেটা লেখে। এখন তাই বলে ভাইয়া আমরা কি সব কিছু লিখবো না, তোমাকে সব কিছু লিখতে হবে না। তুমি যেটা আসলে মুখস্থ করতে প্যারা খাচ্ছ বা যেটা মুখস্থ করতে তোমার একটু কঠিন লাগতেছে সেটা লিখো অ্যান্ড রাফে লেখো, তোমাকে সুন্দর করে লেখার কোনো দরকার নাই। এবার আমরা আসি 3 নম্বর পয়েন্টে, যে আমরা সবসময় ভাগ করে পড়বো এবং একই টাইপের ইনফো একসাথে পড়ার বা মুখস্থ রাখার চেষ্টা করব। এই যে প্রথম টেকনিকটা আছে এটা আমি শিখছিলাম আমার বন্ধু হাসানুজ্জামান হিমেলের কাছ থেকে। সে এখন বুয়েটে ট্রিপলিতে পড়তেছে, সে আমারই ব্যাচমেট অ্যান্ড সে আমার প্রতিবেশী। সো ভাগ করে পড়াটা মানে কি, যেমন ধরো যে আমাদের রক্ত চ্যাপ্টারে ক্লটিং ফ্যাক্টরের একটা ছক আছে, তাই না? এখন এই ক্লটিং ফ্যাক্টরের ছকটা আমার একাডেমিক প্লাস অ্যাডমিশন দুই জায়গার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। এখন আমাদের সমস্যাটা হয় কি জানো, আমরা ওই ছকটা বা অতগুলা ইনফো আসলে একবারই মুখস্থ করতে চাই, কিন্তু এটা আসলে পসিবল না। আমাদের যারা কোরআনের হাফেজ আছে তারা কিন্তু একবারে বসে পুরা কোরআনটা মুখস্থ করেন না, তারা ভাগ ভাগ করে পড়েন। প্রতিদিন ধরেন যে একটা পৃষ্ঠা, সো আমরা প্রতিদিন একটা করে পৃষ্ঠা করে পড়বো না, বাট আমরা একটু ভাগ করে নিব যখন যে টপিকটা আমাদের মুখস্থ করতে হবে। এই ক্লটিং ফ্যাক্টরের ছকটাকে আমরা 2 ভাগে ভাগ করে নিলাম। ধরো যে প্রথমে আমি 7টা মুখস্থ করলাম, এরপরে আমি এর বাকি 6টা মুখস্থ করলাম, তখন দেখবা যে তোমার মুখস্থ করাটা ইজি হয়ে গেছে, মুখস্থ হবেও বেশি। সো এই জন্য একটু ভাগ করে পড়বা। পাশাপাশি একই টাইপের যে ইনফোগুলো আছে এগুলো একটু ভালোভাবে খেয়াল রাখার চেষ্টা করবা, অ্যান্ড এগুলো খেয়াল রাখাও বেশি ইজি। আমাদের ব্রেইন, আমাদের যে হিউম্যান ব্রেইন আছে এই ব্রেইনটা আসলে একই টাইপের ইনফো মুখস্থ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। অর্থাৎ তুমি যদি কোনো কিছুর পরিমাণ মুখস্থ রাখতে চাও সেগুলো পরিমাণ একসাথে মুখস্থ করলা, অথবা কোনো কিছুর আয়ুষ্কাল যদি মুখস্থ রাখতে চাও তাহলে সেই আয়ুষ্কালগুলো তুমি মুখস্থ রাখলা। উদাহরণ দিয়ে বুঝাই দিই, ধরো যে তোমাকে লোহিত রক্তনিকা, শ্বেত রক্তনিকা বা অনুচক্রিকা এই 3টা জিনিসের তোমার দেহে পরিমাণ প্লাস আয়ুষ্কাল দুটোই খেয়াল রাখতে হবে। এখন অনেকে করে কি, প্রথমে লোহিত রক্তনিকার আয়ুষ্কাল এবং পরিমাণ এভাবে এটা খেয়াল রাখলো, তারপর শ্বেত রক্তনিকার পরিমাণ প্লাস আয়ুষ্কাল এটা খেয়াল রাখলো, অনুচক্রিকার পরিমাণ এবং আয়ুষ্কাল এটা খেয়াল রাখলো। বাট এইটা না করে তুমি যদি প্রথমে 3টা রক্তকণিকারই আয়ুষ্কাল, 3টা রক্তকণিকারই পরিমাণ এইভাবে খেয়াল রাখার চেষ্টা করো, তাহলে দেখবা যে সেটা ইজি। আর এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হলো কি, ঝামেলাটা হলো যখন আমরা মেইন বই পড়তে যাব আমরা কিন্তু মেইন বইয়ে এরকম পাবো না। এখন তাহলে উপায় কি ভাইয়া, সুন্দর মতন স্টিকি নোটস ইউজ করবা। কি বললাম, স্টিকি নোটস। স্টিকি নোটস তোমরা সবাই চিনো। এই বইয়ের মধ্যে যে আমার একই টাইপের ইনফোগুলো আছে এগুলো সুন্দর মতন এক জায়গায় একটা স্টিকি নোটে লিখে বইয়ের মধ্যে আঠা মারি দিবা। অবশ্যই স্টিকি নোটসটা তো আগে থেকে আটা থেকে জাস্ট লাগাই দিবা, তাইলে হবে। তাহলে দেখবা যে তোমার মুখস্থ করাটা বেশি ইজি হয়ে গেছে। সো এই জন্য আমরা সবসময় কোনো কিছু যদি পড়তে চাই ভাগ করে পড়বো, কোনো কিছু যদি পড়তে চাই একই টাইপের ইনফো একসাথে পড়বো। যারা কোরআনের হাফেজ আছে তারা দেখবা যে প্রতিদিন অল্প 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 করে পড়ে পুরো কোরআনটা হলো মুখস্থ করে ফেলে। সো তুমিও এই টেকনিকটা ফলো করবা। ধরো যে তোমার একটা সিলেক্টিভ টপিক মুখস্থ করতে হবে, এটাকে 2 ভাগে ভাগ করে নাও। ধরো যে তোমার একটা প্যারাগ্রাফ মুখস্থ করতে হবে ইংলিশের জন্য, এই প্যারাগ্রাফটাকে তুমি 3 ভাগে ভাগ করে নাও। তুমি প্রথমে 1/3 মুখস্থ করো, এরপর এটা মুখস্থ গেলে তারপরে 1/3, এটা মুখস্থ গেলে তারপরে 1/3, তারপর পুরোটা একবার রিডিং দাও, তাহলে দেখবা যে তোমার পুরোটাই খুব ভালোভাবে মুখস্থ হয়ে গেছে। সো এই টেকনিকটা আমি নিজেও ইউজ করতাম, অ্যান্ড তোমরা ইউজ করে দেখবা যে অনেক অনেক বেশি হেল্পফুল হবে। এরপরের পয়েন্টে আসি, যে আমরা যখন কোনো কিছু একটা মুখস্থ করলাম এরপর আমরা এটা একটু বই ঢাকায় ঢাকায় নিজে পড়ার চেষ্টা করব বা নিজে বলার চেষ্টা করব। ধরো তুমি এই যে রক্ত চ্যাপ্টারটার ক্লটিং ফ্যাক্টরের যে ছকটা আছে এটা পুরোটা খুব ভালোভাবে মুখস্থ করলা, ভাগ ভাগ করে পড়লা, লিখলা। এরপর তোমার কাজ কিন্তু শেষ হয়ে যায়নি, সাথে সাথে তোমার বইটা ঢাকায় দিয়ে একবার নিজে নিজে বলার চেষ্টা করো যে তুমি পারতেছো কি না। যদি দেখো যে তুমি পারতেছো তাহলে তোমার সেটা মুখস্থ হয়ে গেছে, আর যদি দেখো যে তুমি পারতেছো না বা যেখানে আটকায় যাচ্ছ সেই জিনিসটা আবার পড়া, তাহলে হচ্ছে দেখবা যে তোমার মুখস্থ করাটা আরও বেশি এফিশিয়েন্ট হয়ে গেছে, ওই জিনিসটা আরও বেশি খেয়াল থাকবে।
সো এই জন্য যখনই কোনো কিছু একটা মুখস্থ করবা, সেটা হোক ফিজিক্সের সূত্র, অথবা সেটা হোক আমার তোমার ম্যাথের সূত্র, অথবা সেটা হোক আমার কেমিস্ট্রির বিভিন্ন সংকেত, এগুলো মুখস্থ করার পর সাথে সাথে একটু বই ঢাকায় বলার চেষ্টা করবা অথবা লিখবা। যদি তুমি পারো তাহলে বুঝবা যে তোমার এটা মুখস্থ হয়েছে, আর যদি না পারো যেখানে আটকে যাচ্ছ সেটা আরেকবার ভালোভাবে মুখস্থ করার ট্রাই করো, ঠিক আছে? সো এরপর পয়েন্টে আমরা আসি যে খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যে তুমি চাইলেও আসলে সব কিছু মুখস্থ রাখতে পারবা না, এটা আসলে অ্যাকসেপ্ট করে নিতে হবে। অ্যান্ড তোমার আসলে সব কিছু মুখস্থ রাখারও দরকার নাই। আমাদের যে মেইন বইগুলো আছে, এই মেইন বইয়ে কিন্তু আমাদের 70% ইনফো মুখস্থ রাখা লাগে বা খেয়াল রাখা লাগে, আর 30% ইনফো আমার খেয়াল রাখা একেবারেই লাগে না বা দেখাও লাগে না। কারণ ওই 30% ইনফো থেকে আমার একাডেমিকেও প্রশ্ন আসবে না, আমার অ্যাডমিশনেও প্রশ্ন আসবে না। এই যে 70% ইনফো আছে, এই 70% ইনফোর মধ্যে আবার 40% ইনফো আছে যেগুলো জায়গা থেকে বিগত বছরে সব থেকে বেশি প্রশ্ন আসছে, অ্যান্ড এগুলো থেকে ফিউচারেও প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। তোমার কাজ হচ্ছে সেগুলো আইডেন্টিফাই করা, অর্থাৎ তোমার কোন 70% ইনফো তোমার লাগবে এগুলো আইডেন্টিফাই করা, অ্যান্ড এগুলোই মুখস্থ রাখা। বাকি 30% ইনফো তোমার দেখারও দরকার নাই, কারণ তুমি ওগুলো চাইলেও মুখস্থ রাখতে পারবা না, এটা তোমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এখন আমি কিভাবে আইডেন্টিফাই করব যে এই 70% ইনফো আমার মুখস্থ রাখা লাগবে, বা কোন কোন ইনফোগুলো আমার মুখস্থ রাখা লাগবে মেইন বইয়ের মধ্যে, সেগুলো আমাদের জানতে হবে। কীভাবে জানবো ভাইয়া? কথা হচ্ছে তোমাকে কয়েকটা সোর্স ঘাঁটতে হবে। কী কী সোর্স ঘাঁটতে হবে? প্রথম হলো আমাকে কোয়েশ্চেন ব্যাংক ঘাঁটতে হবে। সেটা হতে পারে তুমি যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হও, তোমাকে মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক দেখতে হবে। তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হও, তুমি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক দেখবা। পাশাপাশি যেহেতু তোমরা এখন একাডেমিক লাইফে আসো, তুমি বোর্ডের কোয়েশ্চেন দেখবা, বইয়ের শেষে অনুশীলনী প্রশ্নগুলো দেখবা, সাথে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকগুলো খুলে দেখবা। ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক কিন্তু তুমি যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হও তাও তোমার দেখা উচিত, তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হও তাও তোমার দেখা উচিত। আবার তোমাকে বিভিন্ন কলেজের পরীক্ষা এবং বিভিন্ন কোচিংয়ের পরীক্ষা, এগুলোর যে কোয়েশ্চেনগুলো আছে এগুলোতে যদি তুমি প্র্যাকটিস করো তাহলে তুমি বুঝে যাবা যে কী কী পড়তে হবে আর কী কী বাদ দিতে হবে। যারা ছোট আসো, এসএসসি বা তার নিচে, তাদের ক্ষেত্রে কাজ হচ্ছে যে বিভিন্ন স্কুলের যে পরীক্ষাগুলো আছে এই স্কুলের পরীক্ষার কোয়েশ্চেনগুলো দেখা, পাশাপাশি তোমাদের বাসায় বা অনলাইনে যে পরীক্ষাগুলো দিচ্ছ এগুলো ভালো মতন দেওয়া। তাহলে তুমি বুঝতে পারবে যে আমার কোন কোন ইনফোগুলো খেয়াল রাখতে হবে। সো এটার জন্য আমার একটা পার্সোনাল কোর্স আছে, আমার বায়োলজি এরিয়া মার্কিং কোর্স এবং কেমিস্ট্রি এরিয়া মার্কিং কোর্স, কারণ এই দুটো সাবজেক্টের ক্ষেত্রে আমার মুখস্থ বিদ্যা লাগে। এখন কোন কোন ইনফো আমাকে পড়তে হবে, কোন কোন ইনফো বাদ দিতে হবে আমার দেখাই লাগবে না, এসব কিন্তু আমি একদম বই ধরে ধরে হাতে কলমে দেখাই দিছি, দাগাই দিছি, যেগুলো বুঝার সেগুলো বুঝাই দিছি, কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে, কোন কোন জায়গা থেকে আসেনি, কি কি দেখা লাগবে না, যেগুলো আমার বুঝাই দেওয়া লাগবে সেগুলো কিন্তু আমি তোমাদের খুব সুন্দরভাবে বুঝাই দিছি। সো এই কোর্সটাতে যদি তুমি এনরোল করো তাহলে দেখবে যে তোমাদের অনেক অনেক সুবিধা হচ্ছে, যারা এইচএসসি পরীক্ষার্থী আসো বা যারা অ্যাডমিশন দেওয়ার সামনে। কারণটা হলো যে এটা যদি তুমি জানতে পারো যে তোমার কোন কোন জিনিস মুখস্থ রাখা লাগবে আর কোন কোন জিনিস দেখাই লাগবে না, তুমি একজন ডিএমসিএনের কাছ থেকে এটা শিখতেছো, তাহলে সেটা খুব বেশি ভালো না? অবশ্যই ভালো। অ্যান্ড তোমার কিন্তু অ্যাডমিশন প্লাস একাডেমিক জার্নি দুটাই কিন্তু অনেক সোজা হয়ে যাবে, ঠিক আছে? সো এই জন্য তোমাকে একটু কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে বা একটু এরিয়া মার্কিং করে পড়তে হবে। আর আমার বায়োলজি এরিয়া মার্কিং কোর্সের ক্ষেত্রে যদি তুমি PR10 কুপন কোড ইউজ করো তাহলে তুমি একটা ডিসকাউন্ট পাবা। আর কেমিস্ট্রি এরিয়া মার্কিং কোর্সের ক্ষেত্রে AMC 300 কুপন যদি ইউজ করো তাহলে সেখানেও একটা হিউজ ডিসকাউন্ট পাবা, ঠিক আছে? সো এইটা গেল যে আমাদেরকে একটু কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে পড়তে হবে, একটু এরিয়া মার্কিং করে আমাদের মেইন টপিকগুলো শেষ করতে হবে। অ্যান্ড এই যে 70% ইনফো এগুলোই শুধুমাত্র মুখস্থ রাখতে হবে, বাকি 30% ইনফো তোমার দেখারও দরকার নেই, কারণ এগুলো থেকে আমার আলটিমেটলি কোথাও প্রশ্ন হবে না। এরপরের পয়েন্টে আসি যে আমাদেরকে বারবার পড়তে হবে। এই যে আমি কোরআনের হাফেজদের কথা বললাম না, যারা পুরো একটা কোরআন শরীফ লাইন বাই লাইন মুখস্থ করে, এত মোটা একটা আসমানি কিতাব, সো তারা এটা কিভাবে পারে? তারা এই যে কোরআন শরীফটা আছে এরা যেমন ভাগ ভাগ করে পড়ে তেমনই এটা বারবার পড়ে। ধরো যে তারা প্রথম পারাটা মুখস্থ করলো, কোরআন শরীফে 30টা পারা, সে প্রথম পারাটা সে মুখস্থ করলো। এখন যখন সে সেকেন্ড পারাটা মুখস্থ করলো তখন সে কী করবে, আবার প্রথম পারা এবং দ্বিতীয় পারা দুইটা আবার একসাথে রিভাইজ দিবে, যে তার আসলে মুখস্থ আছে কিনা সেটা সে চেক দেয়। এরকম করে সে ধরো যে থার্ড পারায় গেল, সে আবার কি করবে, যে থার্ড পারা মুখস্থ হয়ে গেলো, ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা আবার একসাথে রিভাইজ দিল। এরকম করে বারবার রিভাইজ দিতে 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 তার প্রতিটা লাইন বাই লাইন মুখস্থ থাকে। অ্যান্ড তুমি যেই সময় তাকে একটা আয়াত বলবা তারপরে আয়াত উনি নিজে নিজে বলে দিতে পারবেন। সো এইটা আমাদের নিজের ক্ষেত্রেও কাজে লাগাইতে হবে, যে আমাদেরকেও বারবার পড়তে হবে। এখন এই ক্ষেত্রে আমরা খুব কমন একটা জিনিস শুনি
বা কমন একটা টেকনিক জানি যে আমরা এক সপ্তাহ ধরে যা যা পড়বো এক সপ্তাহ পর ওই সেম জিনিস আর একবার রিভাইজ দেবো। এটা আসলে আমরা প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি না। আমি নিজেও খুব রেগুলার স্টুডেন্ট হইলেও এই যে আমি 7 দিন কী পড়লাম, তারপরে আবার 7 দিন কী পড়লাম, এরপরে 15 নম্বর দিনে যায় সব কিছু আবার একটু রিভাইজ দিলাম, এটা আসলে আমি নিজেও ইমপ্লিমেন্ট করতে পারতাম না। তাহলে আমরা এখন করবোটা কি ভাইয়া, উপায়টা কি? কথা হচ্ছে তোমরা বিভিন্ন অফলাইন বা অনলাইন দুই জায়গায় এক্সাম দাও, চ্যাপ্টার ওয়াইজ এক্সাম বলো বা পেপার ওয়াইজ এক্সাম বলো, এক্সাম দাও না প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে। তোমাদের কাজ হচ্ছে যখন তুমি নিজে পড়লা তখন তো একবার মুখস্থ করলা, পাশাপাশি যতবার জয়টা করে এক্সাম হবে, সেটা হোক আমার পেপার ফাইনাল, সেটা হোক আমার সাবজেক্ট ফাইনাল, অথবা সেটা হোক আমার চ্যাপ্টার ওয়াইজ এক্সাম, প্রতিটার ক্ষেত্রে নিজের 100% দিয়ে 100% রিভাইজ দিয়ে ওই এক্সামটাতে বসবা। তাহলে দেখবা যে তোমার বারবার রিভাইজ হচ্ছে। বাট তুমি চাইলেও এই টেকনিকটা ফলো করতে পারবে না যে না আমি 7 দিন পড়বো তারপর আবার 14 দিন পর আবার পড়বো, এটা আসলে হয় না। এই জন্য প্রতিটা এক্সাম যদি সিরিয়াসলি দাও, অর্থাৎ ওই পড়াটা ভালোভাবে পড়ে যায় দাও, তাহলেই তোমার বারবার রিপিট হবে। সো এই জন্য প্রতিটা এক্সাম একটু সিরিয়াসলি দেওয়ার ট্রাই করবো, তাহলে তোমার দেখবা যে মুখস্থবিদ্যা বাড়বে। ঠিক আছে, 7 নাম্বার পয়েন্টে আসি, অ্যান্ড এটা হলো লাস্ট পয়েন্ট, অ্যান্ড এটা আমার নিজের আবিষ্কৃত টেকনিক। এটা আমি অ্যাডমিশন টাইমে নিজে আবিষ্কার করছি। সেটা হলো, আমি যেহেতু মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলাম, আমি ধরো যে সারাদিনে 4টা চ্যাপ্টার পড়লাম। এখন 4টা চ্যাপ্টার পড়া শেষে আমি ঘুমাইতে গেলাম। রাতের বেলা বিছানা শোয়ার সাথে সাথে তো আমার ঘুমায় গেলাম না, আমি তো ওই সময় একটু জাগে থাকি। সো তখন আমি করতাম কি, যে আমি একটু মনে মনে ভাবতাম যে আমি যে 4টা চ্যাপ্টার পড়লাম, এই 4টা চ্যাপ্টারের কোন কোন টপিকগুলো আমার আসলে কঠিন লাগছে, বা কোন কোন অংশগুলো আমার আসলে খুব একটা ভালোভাবে মুখস্থ হয়নি, বা আমার মনে হচ্ছে যে এটা আরেকবার পড়তে পারলে ভালো। সো এটা আমি ভাবলাম, ভাবে আমি ঘুমায় গেলাম। ঠিক আমি যখন ঘুম থেকে উঠলাম, শুধুমাত্র মুখে একটু পানি দিলাম, পানি দিয়ে 1 গ্লাস পানি খাই সুন্দর মতন টেবিলে বসে শুধুমাত্র যেই টপিকগুলো আমি রাতে ভাবছি যে এই টপিকগুলো কঠিন লাগছে আমার কাছে, বা এই টপিকগুলো আরেকটু ভালোভাবে মুখস্থ করা উচিত, শুধুমাত্র সেই টপিকগুলো একদম ফ্রেশ মাইন্ডে পড়তাম। তখন আমার এটা আরও খুব ভালোভাবে মুখস্থ হইতো। অ্যান্ড আমি কিন্তু ব্রাশও করতাম না সকালবেলা উঠে। আমি করতাম কি, আগে ওই পড়াটা মুখস্থ করতাম, 1 ঘন্টা বা 30 মিনিট সময় লাগলো, তারপর আমি সুন্দর মতন ব্রাশ করলাম, তারপর খাইতে গেলাম, ব্রেকফাস্ট করলাম। বাট তোমরা এই কাজটা করবা, দেখবা যে খুব কাজে দিবে। কারণটা কি, কারণ আমরা যখন খুব সকালে উঠি বা একদম যখন ঘুম থেকে উঠি, তখন কিন্তু আমাদের ব্রেনটা খুব ফ্রেশ থাকে। অ্যান্ড তাকে তুমি যেই জিনিসে গিলাবা, সে কিন্তু সেই জিনিসে গিলবে। এই জন্য আমি শুধুমাত্র মুখে পানি দিয়েই পড়তে বসতাম, যে আমি কোন কোন টপিকগুলো পারতেছি, যেহেতু আমি রাতে ভাবছি আমার মাথায় আছে, আমি শুধুমাত্র ওই টপিকগুলো দেখতাম 30 মিনিট থেকে 1 ঘন্টার মাঝে। এই 30 মিনিট থেকে 1 ঘন্টার মাঝে তুমি ওকে যাই গিলে বা যত কঠিন টপিক হোক, ও কিন্তু সব কিছু গিলবে তোমার ব্রেইন। এই জন্য যখনই তোমরা কোনো কিছু একটা টপিক পড়লা বা মুখস্থ করলা, রাতের বেলায় সেটা নিয়ে একটু ভাববা যে তোমার কোন কোন টপিকগুলো আসলে ভালোভাবে পড়া হয়নি। তোমার ব্রেইন নিচ থেকে বলে দিবে যে এগুলো টপিক আমার আসলে আরেকবার পড়া উচিত। যখন তুমি এটা ভাবলা, সকালবেলা উঠে তোমার প্রথম কাজ মুখে একটু পানি দিলা, তারপর সুন্দর মতন টেবিলে পড়তে বসে গেলা। ওই টপিকগুলো শুধুমাত্র একবার চোখ বোলাবা, ভালোভাবে মুখস্থ করার ট্রাই করবা, দেখবে যে ওটা তোমার প্রায় আগামী 7 দিন 14 দিন সবসময় খেয়াল থাকবে। আর লাস্ট একটা কথা বলবো, সেটা হলো যে আমরা সব কিছু ভুলে যাব। আমরা এইচএসসি বলো বা এসএসসি বলো বা অ্যাডমিশন বলো, এই 3টা জায়গাতে আমরা যাই পড়বো তাই অনেকাংশই আমরা কিছু জিনিস ভুলে যাব। যদি আমরা 100% জিনিস মুখস্থ করি, এর মধ্যে আমাদের 50% বা 60% ইনফো সবসময় খেয়াল থাকবে, 40% ইনফো আমরা ভুলে যাব। আমাকে যদি এখন মেডিকেল ভর্তি পরীক্ষায় বসায় দেওয়া হয়, আমি কি সব কিছু পারবো? না, আমি তো পারবো না। আমি হয়তো এখন বসায় দিলে প্রিপারেশন না নিয়ে, তাহলে আমি হয়তো চান্সও পাবো না। কারণ কি, কারণ আমি সেটা অনেক দিন আগে পড়ছি, আমি তো সেই জিনিস আমার খেয়াল নাই, আমি তো প্রিপারেশন নিচ্ছি না। তাইলে উপায় কি ভাইয়া? কথা হচ্ছে যে তুমি ভুললে সেটা কিন্তু কোনো দোষের না, তুমি যদি ওটা না পড়ো সেটা দোষের। অর্থাৎ তুমি একটা জিনিস মুখস্থ করলা, 1 মাস পর আমি যে টেকনিকগুলো বললাম এগুলো অনুযায়ী মুখস্থ করলা, তারপর দেখলা যে 1 মাস পর তুমি সব ভুলে গেছো, ইটস কোয়াইট নর্মাল। এরপর তোমাকে আবার মুখস্থ করতে হবে, দেখবা যে এবার আগে যদি লাগে 30 মিনিট, এবার তোমার সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগবে। আবার মুখস্থ করবা, পড়বা ভুলবা, আবার পড়বা। অর্থাৎ তুমি যদি খালি ভুলে যায় রাখে দাও, তাহলে সেটা তোমার দোষ, কিন্তু আবার যদি পড়ো আবার খেয়াল থাকবে। সো এই চক্রটা তুমি ফলো করবা, যদি তুমি যদি ভুলে যাও আবার পড়বা। এটাতে মন খারাপ করার বা নিজেকে ছোটো ভাবার আসলে কিছু নাই। সবাই যাই পড়ে তার 50% ইনফো খেয়াল থাকে বা 60% ইনফো খেয়াল থাকে, 40% ইনফো সে ভুলে যায়। সে যখন আবার রিভাইজ দিবে তার আবার খেয়াল আসবে। সো ভুলে যাওয়া কোনো দোষের না, কিন্তু ভুলে যাওয়ার পর আবার না পড়া সেটা কিন্তু অনেক বড় একটা দোষের জিনিস। সো এই ভিডিওটা এই পর্যন্তই।
সো তোমরা চাইলে আমাদের হালকেনস্টাইন ফ্যামিলি গ্রুপ, এই গ্রুপটাতে জয়েন হতে পারো, এবং আমার ফেসবুক আইডি ASM আরাফাত ফেরদৌস, চাইলে সেখানেও ফলো দিতে পারো। সো আসসালামু আলাইকুম।